উপকূলীয় জেলাগুলোতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব, রাতে আঘাত, মোংলা পায়রায় 10 নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম কক্সবাজারে 9 নম্বর, মোংলায় নৌকাডুবিতে নিখোঁজ 2। মনে করেন কোনো মদন কইরা দিয়া ওনারা জায়গা আম করে একদম পানিতে মিশে দিছে। ক্ষতবিক্ষত সড়কে ময়লার স্তূপ, উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কাছে জিম্মি রাজধানীবাসী। ভোগান্তির সঙ্গে বাড়ছে প্রকল্প ব্যয়, পকেট ভারী হচ্ছে ঠিকাদারের। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। প্রবল বেগে ধেয়ে আসছে রেমাল। মধ্যরাতে পটুয়াখালীর খেপুপাড়ায় ও এর আশেপাশে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। এই অবস্থায় মোংলা ও পায়রা বন্দরে 10 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 9 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ক্রমশ শক্তি সঞ্চয় করে রেমাল পরিণত হতে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড়ে। এরই মধ্যে উপকূলীয় বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলের 13টি সহ 18 জেলায় ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে পটুয়াখালীর খেপুপাড়ার দিকে প্রবল শক্তিতে আঘাত হানবে রেমাল। এটি অতিক্রমের সময় 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির ফলে 5 জেলায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। এই অবস্থায় উপকূলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। এদিকে বৈরী আবহাওয়ায় সাগর পাড়ের লোকজন তাদের মালামাল নিয়ে নিরাপদে আশ্রয় নিচ্ছেন। ইতোমধ্যে বরগুনার উপকূলবর্তী কিছু এলাকা প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জ্বর আইলে তো এটা স্বাভাবিক, ক্ষতিগ্রস্ত হয় মানুষে, আর সবাই তো একটা আতঙ্কের মধ্যে যায়, কি হয় না হয়। অবস্থা ভয়াবহ দেখলে আমরা 8 সেকেন্ডে যাব, আমরা অবশ্যই সতর্ক আছি। দিনের বেলায় সূর্যের আলোতে যখন আরও এটা রৌদ্র পাবে তখন এটার স্পিড আরও বেড়ে যেতে পারে, এবং যেটা আমরা ভেবেছিলাম যে সন্ধ্যা নাগাদ এটা হিট করতে পারে, আসলে এটা সন্ধ্যা নাগাদ না, রাত্রেবেলা এটা হিট করবে। তবে এটা আমাদের দিকে ধেয়ে আসছে এবং এ ব্যাপারে আমরা কালকের থেকে যে প্রস্তুতি নিয়েছি এই প্রস্তুতি আমাদের অব্যাহত রাখতে হবে এবং সম্ভবত আর 2-3 ঘন্টার মধ্যে এটা হয়তো ডেঞ্জারাস সিগন্যালে চলে যেতে পারে। সুতরাং আমি সমস্ত দেশবাসীকে আহ্বান জানাবো যে আপনারা বর্তমানে যে পরিস্থিতি একটু ভালো দেখে কোনো রকমে আমাদের বসে থাকার বা শৈথিল্য দেখার সুযোগ নাই। ঘূর্ণিঝড়ের প্রভাব জানাতে পটুয়াখালীর কুয়াকাটায় আছেন শিকদার জাবির হোসেন, বাগেরহাটের শরণখোলা রিপোর্টার আলী আকবর টুটুল, সাতক্ষীরার শ্যামনগরের সহকর্মী তানজিম আহমেদ এবং কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি জাবিরের কাছে। রেমাল এই মুহূর্তে আঘাত হানতে শুরু করেছে পটুয়াখালীর উপকূলে। আপনারা দেখছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে এবং সেই সঙ্গে ঝড়ো হাওয়াও কিন্তু বইছে। ঢেউয়ের তীব্রতা এতটাই বেশি, এই সৈকতের পারে আসলে কেউ দাঁড়িয়ে থাকতে পারছেন না, এরকমই একটি অবস্থা। তো আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমাল যে আঘাত হানার কথা ছিল তীব্র আকারে, সেটি কিন্তু আমরা আরও আধা ঘন্টা আগ থেকেই দেখতে পাচ্ছি। এখানে পটুয়াখালীর উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার একটা শঙ্কা রয়েছে, যেভাবে ঢেউয়ের তীব্রতা বেড়েছে এবং পানির উচ্চতা বেড়েছে। তো ধারণা করা হচ্ছে যে উপকূলের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ, রাঙ্গাবালী উপজেলার চর মন্তাজ, চর কাশেম, চর হেয়ার এবং চালিতাবনিয়া, যেই দ্বীপগুলো আসলে একটু নিচু, সেই নিচু এলাকাগুলো সবসময় ঘূর্ণিঝড়ে প্লাবিত হয়ে থাকে। তো আমরা ইতিমধ্যে খোঁজ পেয়েছি চরমন্তাজের যে বিধ্বস্ত বেড়িবাঁধ, সেই বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং চালিতাবনিয়ার ভাঙা বাঁধ দিয়েও লোকালয়ে পানি প্রবেশ করেছে। মানুষের জনদুর্ভোগ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো ঘূর্ণিঝড় রেমালের কারণে আবহাওয়া অধিদপ্তর 10 নম্বর মহা বিপদ সংকেত জারি করেছেন এবং উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয়স্থানে থাকতে বলা হয়েছে। তবে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছে না উপকূলের মানুষ, কারণ উপকূলের মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়ার জন্য প্রশাসন এবং সিপিপি
সহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য। তবে উপকূলের মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন না, আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছেন না। কিন্তু আমরা যেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ঢেউয়ের তীব্রতা এবং সমুদ্র যেভাবে ফুঁসে উঠেছে তাতে বোঝা যায় এই তীব্রতা যদি আরও 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে উপকূলীয় এলাকা লন্ডভন্ড হয়ে যেতে পারে, সেই ধারণা করা হচ্ছে, সেই শঙ্কা করা হচ্ছে। তো এই কুয়াকাটাতে এই মুহূর্তে যে সকল পর্যটকরা রয়েছেন সেই পর্যটকদেরকে সমুদ্র সৈকত এলাকা থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। নৌ পুলিশ এবং টুরিস্ট পুলিশ এখানে কাজ করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানছে। কিছুক্ষণ পূর্বে কিন্তু ঢেউয়ের তীব্রতা এর চেয়েও বেশি ছিল, অর্থাৎ জোয়ারের চাপ বেশি থাকার কারণে তখন ঢেউয়ের তীব্রতা বেশি ছিল। এখন ভাটা লাগতে শুরু করেছে, এ কারণে ঢেউয়ের তীব্রতা একটু কমতেছে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। আমার কাছে সবশেষ বাগেরহাটে আছেন সহকর্মী টিটুল। মধ্যে আতঙ্ক থাকে, আমরা যে রেমালের যে প্রভাব এবং পাশেই আমি যেখানে আছি সেখানে একটি সাইকেল শেল্টার কিন্তু এখন কিন্তু বিভিন্ন নানা বয়সী মানুষ সেখানে আসতে শুরু করেছে। আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু বিভিন্ন ভলান্টিয়ার রয়েছে, তারাও কিন্তু অনেকে এবং নানা বয়সী মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু এখন আসতে শুরু করেছে। কিছুক্ষণ আগে প্রচন্ড বৃষ্টি এবং 10 নম্বর বিপদ সংকেতের পরপরই কিন্তু এখানে মানুষ এবং আসতে শুরু করেছে। এবং আমরা দেখছি এখানে যারা বৃদ্ধরা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন ভলান্টিয়ার লোকজন তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন এবং অনেকেই এবং তাদেরকে সহযোগিতা করে সাইকেল রাখার ব্যবস্থা করেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই সাইকেল শেল্টারে প্রায় পূর্ণ হয়ে যাবে। প্রায় দুপুরের মধ্যে কিন্তু সাইকেল শেল্টারে আসার জন্য এখানে কিন্তু অনেকে কাজ করছেন, মাইকিং করেছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে নদীর মানুষগুলো রয়েছেন এখানে, নানা বয়সী মানুষ রয়েছে, তারা কিন্তু তাদের সাইক্লোন সেন্টার আনার জন্য নানা রকম প্রচেষ্টা চালাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, নানা বয়সী মানুষ কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং তারা কিন্তু বারবার বলছে 10 নম্বর বিপদ সংকেত। এখানে আমরা দেখেছি যে আসলে রোমার যে প্রভাবটা সেটা কিন্তু ক্রমশই কিন্তু এবং এমনটাই কিন্তু আমরা দেখেছি। আর তবে যখনই সময় যাচ্ছে এখানে বৃদ্ধ হচ্ছে। এখানে আমি আছি এখন সময়ের সাথে বাড়ছে বাতাস, বৃদ্ধি পাচ্ছে নদীর পানি, শুরু হয়েছে বৃষ্টিও, অর্থাৎ এগিয়ে আসছে যে ঘূর্ণিঝড় রেমাল, এর প্রভাব পড়তে শুরু করেছে সাতক্ষীরার উপকূল জুড়ে। সকাল থেকেই আমরা সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ঘুরেছি। নদ নদীগুলোর পানি কিন্তু 3 থেকে 4 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নদ নদীর পানিগুলো 3 থেকে 4 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং উপকূলের যে সাধারণ মানুষ রয়েছেন, উপকূলবাসী রয়েছেন, তারা কিন্তু শঙ্কায় রয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে ভয়ঙ্কর মে মাস, গত 1 দশকে 8টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয় পেয়েছে এই উপকূলে। এর ফলে কিন্তু জানমালে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আবারও কিন্তু মে মাসে সেই একই ধরনের একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে এবং যেটি কিন্তু খুব নিকটে চলে এসেছে। অর্থাৎ 10 নম্বর যে মহাবিপদ সংকেত চলছে, এর ফলে কিন্তু এক ধরনের অস্বস্তিকর এবং আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হচ্ছে উপকূল জুড়ে। যদিও এখন পর্যন্ত আমরা যেসব সাইক্লোন সেন্টারগুলো রয়েছে সেখানে খোঁজ দিয়েছি, যারা সাধারণ মানুষ রয়েছেন তারা এখনো যাওয়া শুরু করেনি, তবে তারা বলছেন তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন, দুপুরের মধ্যে হয়তো তারা যাওয়া শুরু করবেন। এর বাইরে আমরা যে নদীর এলাকাগুলোতে রয়েছে সেখানে দেখেছি যারা জেলে রয়েছেন তারা সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, তারা আসলে ফিরে এসেছেন এবং নৌকাগুলো যেন ভালোভাবে থাকে, নিরাপদে থাকে, সেজন্য কিন্তু যারা জেলেরা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে আসলে নৌকাগুলো পাড়ে ভিড়িয়েছেন এবং সেটি আসলে শক্ত দড়ি দিয়ে নোঙর করে রাখার চেষ্টা করছেন, যেন এগুলো আসলে এই যে প্রচণ্ড বেগে যদি ঝড় আসতে পড়ে তখন যেন সেই নৌকাগুলো আসলে নিরাপদে থাকে এবং ভেসে না যায়। এর বাইরে উপকূলে যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে এই ঘূর্ণিঝড় আসলে প্রতি বছরই তারা এক ধরনের আতঙ্কিত অবস্থায় থাকেন এবং তাদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি জানমালের হয় এবং এর ফলে তারা কিন্তু যে দীর্ঘদিনে দাবির কথা বলেছেন, টেকসই বেড়িবাঁধের কথা বলেছেন, সেই বেড়িবাঁধ নির্মাণ কাজ কিন্তু আসলে শেষ না হওয়াতে শুধু শ্যামনগরের কথা যদি বলতে চাই, যেহেতু সাতক্ষীরা যে
শ্যামনগর এবং আশাশুনি দুটো উপজেলা রয়েছে, এটি দেশের মধ্যে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা। যারা যে উপজেলা দুটি আসলে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন সবকিছুর আঘাতে আসলে জর্জরিত বলতে হবে। সেই উপজেলা দুটির মধ্যে শ্যামনগরে ঘিরে থাকে 129 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে অন্তত 7 থেকে 8টি স্থান আমরা চিহ্নিত করতে পেরেছি। এখানে যারা রয়েছেন সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন 2 কিলোমিটারের বেশি বাঁধ কিন্তু আসলে নাজুক অবস্থায় রয়েছেন। আমরা এখন যে সাতক্ষীরার আশাশুনি এবং শ্যামনগরের মাঝামাঝি স্থানে রয়েছে, একদম ত্রিমোহনা আসলে বলা হয় এই জায়গাটিকে। ত্রিমোহনার পাশে যে বাঁধ রয়েছে সেই বাঁধগুলো আমরা দেখেছি কয়েকটি জায়গায় বাঁধ এত নিচু অবস্থায় রয়েছে এবং ভঙ্গুর অবস্থায় রয়েছে। সেই বাঁধগুলো যদি ভেঙে যায় অথবা এখান থেকে যদি আসলে যে জলোচ্ছ্বাসের কথা বলা হচ্ছে 5 থেকে 7 ফুট উচ্চ মাত্রা, এবং যেহেতু জোয়ারের একটি বিষয় রয়েছে, পূর্ণিমা জোয়ার যদি আসে এবং সেই জোয়ারের ফলে এটি যদি আসলে আরও বেশি প্লাবিত হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে লোকালয় রয়েছে সেই লোকালয়গুলো কিন্তু প্লাবিত হবে। এর পাশাপাশি সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি সেই ক্ষতি আমরা দেখছি পানির বেগও কিন্তু আসলে বাড়ছে, অর্থাৎ বাতাসের প্রচণ্ড বেগ যেমন বেড়েছে আসলে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এমন বেশি বেগ বাতাসে। নদীতে পানির ঢেউ সেটিও বেড়েছে এবং নদী কিন্তু আশ্রে পড়ছে আসলে নদীর তীরে, এবং এর ফলে এখানে ক্রমশ কিন্তু আসলে নদীতে যে ঢেউ সেই ঢেউ আসলে বাড়ছে এবং এরপর বৃষ্টির যে বেগ সেটিও বাড়ছে। কিছুক্ষণ পরপর কিন্তু আসলে বেশ জোরেই বৃষ্টি নামছে এবং এটি সন্ধ্যা নাগাদ কিন্তু আশ্রয় পড়তে পারে উপকূলে। তো সাতক্ষীরায় যে পরিস্থিতি ঘূর্ণিঝড় রেমালের, আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন যাবো কক্সবাজার, সেখানে রয়েছেন সহকর্মী রুবেল। রেমাল যে মহাবিপদ সংকট 9 নম্বর, এই মহাবিপদ সংকেতের সময় আসলে দেখতে পাচ্ছি একদিকে যেমন সাগর উত্তাল ঠিক তেমনি বাতাসের গতিবেগও বেড়েছে। এখানে আসলে অনেকটাই দুরূহ। এখানে সমুদ্র সৈকতের পার ঘেঁষে যে ঝাউভিতি রয়েছে সেই ঝাউভিতিতে লক্ষ্য করা যাচ্ছে আসলে যে সমুদ্রের যে ঢেউ সেই ঢেউয়ে সেখানে যে বাঁধ দেওয়া হয়েছে জিও ব্যাগ দিয়ে, সে জিও ব্যাগ পর্যন্ত যে সমুদ্রের যে বিশাল বিশাল ঢেউ সেই ঠেকাতে পারছে না। আমরা লক্ষ্য করছি এরই মধ্যে বেশ কিছু ঝাউ গাছ উপড়ে পড়েছে। এছাড়াও শুধু এখানে নয়, মেরিন ড্রাইভের সোনারপাড়া অংশে একটি ঝাউ গাছ, একটি বিশাল আকৃতির একটি গাছ উপড়ে পড়ে এখন পর্যন্ত যে মেরিন ড্রাইভে যান চলাচল বন্ধ রয়েছে। তবে এটি কেটে যাতে দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা যায় সেই কার্যক্রম চলছে। আপনারা লক্ষ্য করছেন যে সমুদ্রের যে বিশাল বিশাল ঢেউ সেটি যে জিও ব্যাগে যে আঘাত করছে এবং আঘাত করার পরপরই যে ঝাউ গাছ উপড়ে পড়ছে সে দৃশ্যগুলো আসলে এখানে দেখা যাচ্ছে। তবে বেড়িবাঁধের উপর আমরা লক্ষ্য করছি অনেক মানুষ, এই মানুষগুলোকে সকাল থেকে এখানে মাইকিং সহ প্রশাসনের টুরিস্ট পুলিশ রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, সবাই একযোগে কাজ করছে এই মানুষগুলোকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সরছে না। এরই মধ্যে একজনের একটি মোবাইল সমুদ্রের ঢেউয়ের যে সেলফি তুলতে গিয়ে সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে সেই মোবাইলটি সমুদ্রে পড়ে গেছে এবং পর্যটকরাও তাদেরকে সরিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি অনবরত করে যাচ্ছে। লাইফগার্ড থেকে শুরু করে যারা বীজ কর্মী রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু উৎসুক জনতা এই যে ঘূর্ণিঝড় রেমাল, এই রেমাল দেখার জন্য সমুদ্রের কাছ থেকে সমুদ্রের ঢেউ দেখার জন্য আসলে এখানে ছুটে এসেছেন। কোনোভাবে এই মানুষগুলোকে সরানো যাচ্ছে না। আমরা লক্ষ্য করছি গত 4 ঘন্টা ধরে একটানা সমুদ্রে যে বিশাল বিশাল ঢেউর উচ্চতা সেটি উপকূলে এসে আঘাত করছে। যেখানে সমুদ্রের ঢেউর উচ্চতা সকালের দিকে ছিল 4 থেকে 5 ফুট, এখন সেটি অনেকটাই 6 থেকে 8 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে এবং সেটি এসে উপকূলে আঘাত করছে। আমরা যেটি আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে যে জলোচ্ছ্বাস সেটি আরও কিছুক্ষণ হয়তো যখন আঘাত করবে তখন সেটি 8 থেকে 12 ফুট উচ্চতায় প্রবাহিত হতে পারে, যার কারণে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলে যে মানুষজন রয়েছে তারা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রশাসন প্রস্তুত বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সবশেষ। উপকূলীয় এলাকা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঝড়ের কারণে কক্সবাজার ও চট্টগ্রাম রুটের প্রায় 40টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিকেল থেকে কলকাতা বিমানবন্দরেও ফ্লাইট ওঠানামা বন্ধের ঘোষণা দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। কক্সবাজার, চট্টগ্রাম ও কলকাতায় ফ্লাইট বন্ধের বিষয়ে তথ্য নিশ্চিত করে এয়ারলাইন্সগুলো। ঘূর্ণিঝড়ের কারণে সকাল থেকে কক্সবাজার রুটের 20 থেকে 22টি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। এছাড়া সকালে চট্টগ্রামে ফ্লাইট ওঠানামা করলেও আবহাওয়া বেশি খারাপ হওয়ায় দুপুর 12টা থেকে সব ফ্লাইট বন্ধ করে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। ঘটনা তদন্তে কিছুক্ষণ আগে তার নেতৃত্বে কলকাতায় পৌঁছায় গোয়েন্দা পুলিশের 3 সদস্যের প্রতিনিধি দল। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এমপি হত্যার ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ভারতীয় পুলিশের সঙ্গে তথ্য বিনিময় করা হবে। গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে তাকে টুকরা টুকরা করে তাকে দেশের মাটিতে কোথাও ফেলে দেওয়া হয়েছে। আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ হয় সেই হিসাবে তদন্তকারী দলকে 2টি স্থানেই পরিদর্শন করতে হয়। একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস, যেখানে সেখানে আমানুল্লাহ নাম করে এখানে এসেছেন, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ, আমরা উভয় পক্ষই কিন্তু আমরা অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। রেমালের খবর, ঘূর্ণিঝড়ে 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে মোংলায় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলার ডুবিতে নিখোঁজ হয়েছেন 2 জন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু মোংলা বন্দর এলাকা সহ উপকূলীয় অঞ্চলে কিন্তু পড়তে শুরু করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টি হচ্ছে। তবে এই অঞ্চলে আজ বিকাল নাগাদ কিন্তু এখান থেকে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে আপনাকে দেখাতে পাচ্ছি এই মোংলা নদীতেই কিন্তু পারাপারের একটু আগে একটি ট্রলার ডুবে গেছে এবং এখানে বেশ কিছু লোকজন কিন্তু নদীতে ডুবে গেছিল, তারা সাঁতার কেটে কিনারে উঠেছে। তারপরেও এখানে যারা রয়েছে তারা কিন্তু আমাদের কথা জানিয়েছে যে এখানে যখন ইপিজেড চালু ছিল, যখন ইপিজেড থেকে যাত্রীরা যখন যাচ্ছিল তখন তারা জোর করে কিন্তু তারা ট্রলারে উঠে গেছে, যার কারণে কিন্তু তাদেরকে ফিরানো যাচ্ছিল না। এবং এখানে যেই ট্রলার মাঝি যারা রয়েছিল তারা কিন্তু এখান থেকে উঠাবার চেষ্টা করছে এবং ট্রলারটিও কিন্তু এখন উঠাতে পারে, তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রলারটা সম্পূর্ণভাবে উঠানো সম্ভব হয়। এবং এছাড়াও এখানে যে সিপিপি যে স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কোনো রকম ত্রুটি বিচ্ছিন্ন না হয় এবং অবস্থানে থাকে। এবং এখানে যারা যে রয়েছে এবং এখানে যারা নৌবাহিনী এবং কোস্টগার্ডের প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা চালিয়েছে যাতে এতে করে এই ঘূর্ণিঝড় রেমারে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেটা যেন কাটিয়ে উঠতে পারে, সেই ব্যবস্থাই কিন্তু তারা করছে। তবে এই ছিল আমার কাছে যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় রেমাল তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মোংলায়। আবারও রেমালের খবর, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, লোকালয়ে ঢুকে পড়েছে পানি। এ বিষয়ে আরও জানাতে বড়ইতলা এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন বাদল এবং খুলনার ডাকপ এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। ঘূর্ণিঝড় রেমালের হাওয়া বইতে শুরু করেছে উপকূলীয় জেলা বরগুনাতে। সকাল থেকেই কিন্তু এই যে বিষখালী নদী রয়েছে, বিষখালী নদীর 3 থেকে 4 ফুট উচ্চতা পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু লোকালয়ে কিন্তু পানি ঢুকে পড়ছে। আপনি যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কয়েকটা বাড়িঘর রয়েছে, এই বাড়িঘরের ভিতর কিন্তু ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে এবং যারা আছে তাদের মালামাল আসলে রাস্তায় সরিয়ে নেওয়া শুরু করেছে এবং এদেরা কিন্তু অনেকে কিন্তু সাইক্লোন সেন্টারে কিছুক্ষণের ভিতর যাবে তাদের মালামাল গুলো নিয়ে। তবে শুধু এখান থেকে প্রায় শতাধিক বাড়ি রয়েছে, এই শতাধিক বাড়ির কিন্তু একই অবস্থা, কারো 1 ফুট থেকে 1.5 ফুট উচ্চতা পানিতে ঘরবাড়ি তলিয়ে গেছে। এছাড়া কিন্তু এই সকাল থেকে কিন্তু 2-3টে গাছ পড়ে কিন্তু অনেক বাড়ির উপরে পড়েছে। এছাড়া যারা পানিবন্দী অবস্থায় এখন যারা এখানে রয়েছে, বিষখালী নদীর পানিটা কিন্তু বর্তমানে কিন্তু আরো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যত সময় যাচ্ছে অতই বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের ভিতরে কিন্তু অতটাই আতঙ্ক বিরাজ করছে। তবে এখানে স্থানীয় প্রশাসন কিন্তু এদেরকে বারবার বলা সত্ত্বেও এরা কিন্তু সাইক্লোন সেন্টারে এখন পর্যন্ত আশ্রয় নিচ্ছে না। এই বিষয়ে আমি যে সাধারণ জনগণ যাদের পানি উঠেছে ঘরে তাদের সাথে একাধিকবার কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছে যে তারা আর কিছুক্ষণ পর হয়তো তারা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে যাবে, কিন্তু এখন তারা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিচ্ছে, তাদের ঘরে গৃহপালিত পশু বা গবাদি পশু রয়েছে তা নিয়ে তারা একবারে বিকালে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে চাচ্ছে। তবে পটুয়া আপনার বরগুনা যে রয়েছে, বরগুনা যে 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এর ভিতর কিন্তু 5 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি খুলনায়, সেখানে আছে সহকর্মী রুবেল।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে খুলনার বিভিন্ন উপকূলীয় এলাকায়। খুলনার দাকপে কিন্তু বেশ কিছু জায়গায় ভাঙন রয়েছে নদীর পাড়ে। এসব জায়গায় কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে সকাল থেকেই এবং বৃষ্টি হচ্ছে। এখানে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং কখনো ভারী বৃষ্টি হচ্ছে, কখনো হালকা বৃষ্টি হচ্ছে এবং নদীতে স্বাভাবিকের থেকে বেশি উচ্চতায় রয়েছে এখানকার পানি এবং একেবারেই বেড়িবাঁধ যে জায়গাটিতে খুব সামান্য জায়গা ধরে কিন্তু এখানে টিকে আছে। এই স্রোত যদি কিছু সময় পরে আরও বাড়ে, অর্থাৎ ঘূর্ণিঝড় যে সময়টিতে আঘাত আনার কথা সে সময় আঘাত হানে, তাহলে কিন্তু যে লম্বা সরু পথ দেখা যাচ্ছে এই পথটি কিন্তু ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এবং তারা কিন্তু বারবার বলছিলেন যে এইটি ঘূর্ণিঝড়ে যে কোনো সময় ভেঙে পড়তে পারে, সেরকমই একটি আশঙ্কা এখানে দেখা যাচ্ছে। এর পাশাপাশি যদি একটু বলি যে এখানে যদিও খুলনার বিভিন্ন কয়রা, পাইকগাছা, দাকপ সহ বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি নিতে বলেছে, এই প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এখানে আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন এবং নদীপাড়ের বাসিন্দারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। যদিও আমরা সেভাবে এখানে সাড়া দেখছি না যে মানুষ এখান থেকে যাচ্ছে। নদীর একদম পার ঘেরে যে সমস্ত বাড়িঘর রয়েছে তারা কিন্তু বেশি আতঙ্কিত রয়েছেন যে কখন এই ঝড়টি আসলে বড় করে আঘাত হানায় এবং সেই আঘাত হানলে তারা আসলে কী ধরনের ক্ষতির মুখে পড়েন। সব মিলিয়ে এছাড়া কিন্তু আমরা এখানে স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছেন তাদেরকেও দেখছি যে এখানে আসলে তারা যারা সাধারণ মানুষ তাদেরকে সতর্ক করছেন। তো আমার কাছে এই ছিল খুলনার দাকপ থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের সবশেষ খবর। রেমালের খবর জানছিলাম বরগুনা ও খুলনা থেকে। দেশে কর্মসংস্থান বাড়লেও প্রবৃদ্ধি নেই রেমিটেন্সে। ২ বছরে প্রায় ২৫ লাখ জনশক্তি দেশের বাইরে গেলেও প্রবাসী আয় থমকে আছে আগের জায়গায়। রপ্তানি আর রেমিটেন্সে ভর করেই শক্ত অবস্থানে দেশের অর্থনীতি। তবে রপ্তানির পাল্লা ভারী হলেও বছরের পর বছর একই অবস্থানে প্রবাসী আয়ের চিত্র। পরিসংখ্যান বলছে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের সংখ্যা ছিল ১,৪৭,৭০,০৩৪ জন। পরবর্তীতে এক বছরে এই সংখ্যায় যোগ হয়েছে আরও ১৩ লাখ নতুন কর্মী। বর্তমানে প্রবাসে বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ১,৬৪,০০,০০০। এর মধ্যে ২ বছরেই ১৪ লাখের বেশি শ্রমিক বিদেশে পাড়ি জমিয়েছেন, কিন্তু রেমিটেন্স আয় পড়ে আছে $২,২০০ কোটি ঘরেই। প্রশ্ন তাহলে বাড়ছে না কেন রেমিটেন্স? অর্থনীতিবিদদের মত, আসছে বাজেটে জোর দিতে হবে দক্ষতা উন্নয়নে, বৃদ্ধি করতে হবে প্রণোদনা। এতে আয় বাড়বে $৫ থেকে $১০ বিলিয়ন। আমরা চাইলে কিন্তু $৫ থেকে $১০ বিলিয়ন অ্যাডিশনাল যে রেমিটেন্স সেটা কিন্তু ফর্মাল চ্যানেল নিয়ে আসতে পারি। ব্যাংকাররা বলছেন প্রবাসে অর্থ প্রেরণের ব্যবস্থাপনা সহজ করতে ব্যাংকের শাখা নয়, চুক্তি করতে হবে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাংকের সঙ্গে। এখন আর যে টেকনোলজি ডেভেলপমেন্ট করেছে, এখন শুধু আমাদের এই বাংলাদেশের অফিস ওখানে ট্রান্সফার করে কোনো দরকার নেই, বরং ওই দেশের ব্যাংক বা এক্সচেঞ্জগুলোর সাথে যে লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট করলে সেইটা আমাদের সবচেয়ে ইফেক্টিভ হবে। প্রবাসী আয় বাড়ানোর জন্য রেমিটেন্স প্রেরণকারীদের আর্থিক সুবিধা হিসেবে স্বদেশে ফিরে এলে কর্মসংস্থানে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি সেবা প্রদান, বিমানবন্দরে অভ্যর্থনা দেয়া সহ সব ধরনের কার্যক্রম দ্রুত শেষ করার দিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সময় সংবাদ। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।